নমস্কার বন্ধুরা, ওভারঅল নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব ফোর্স ও মোশনের এটা পার্ট ওয়ান পার্টের ভিডিও। এই পার্টের ভিডিওতে অনলি আমরা বেসিক জিনিস পড়ব। মেনলি ফোর্স তো এখন পড়বো না, ফোর্সের ডেফিনেশন একটু পরে পড়বো, মোশন পড়বো, মোশনের বেসিক ডেফিনেশনগুলো আমরা স্টার্ট করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, চলো স্টার্ট করলাম। তো অ্যাট ফার্স্ট কী করলাম, আমরা স্থির বস্তু বা স্থিতি, রেস্ট কাকে বলে? কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে যদি বস্তুর অবস্থার পরিবর্তন যদি না করে, তাহলে সেই বস্তুটা হচ্ছে এটা কি স্থির বস্তু। যেমন চেয়ার ও টেবিল, এটা সবাই জানো যে কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে কোনো অবস্থার পরিবর্তন করতে পারছে না, এটা একটা বস্তু রেখে দিলাম আমি, একে আমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করলাম না, তাহলে বস্তুটা সবসময় স্থির অবস্থায় থাকবে। এটাই হচ্ছে বস্তুটা স্থির, মানে সময়ের সাপেক্ষে এ কোনো অবস্থার পরিবর্তন করছে না, তাই একে আমরা বললাম এটা স্থির বস্তু। ওকে, আর যে সময়ের সাপেক্ষে অবস্থার পরিবর্তন করবে তাকে গতিশীল বস্তু বলছে। ওকে, যেমন সাইকেল, বিমান, এগুলো কী হয়েছে আমাদের সময়ের সঙ্গে তারা অবস্থার পরিবর্তন করছে। ওকে, এরপরে এই যে স্থির বস্তু বা গতিশীল বস্তু, তারা কি সবসময় স্থির না সবসময় গতিশীল, কী করে বলবো? কেন স্থির বস্তু বা গতিশীল বস্তু এগুলো সব হচ্ছে একে অপরের উপর আপেক্ষিক। আপেক্ষিক মানে কি? আমি আজকে চেয়ারকে বলছি স্থির বস্তু, ওকে, বা টেবিলকে বলছি স্থির বস্তু, বা আমি এই পেনটাকেই বলছি স্থির বস্তু, কিন্তু এ কি সবসময় স্থির? এটা আমি কার সাপেক্ষে স্থির বলছি? এটা হচ্ছে কোনো একটা, আমি এখানে হাত যে ফলো করছি এই হাতের সাপেক্ষে এটা স্থির বস্তু, মানে গতিশীল বস্তুর সাপেক্ষে স্থির, মানে আমার সাপেক্ষে বস্তুটা স্থির রয়েছে, মানে স্থির রয়েছে, আমি যেব না আমার সাপেক্ষে সেটা, বা পৃথিবীর সাপেক্ষে সেটা বস্তুটা স্থির রয়েছে, পৃথিবীটাকে আমরা স্থির করেছি তাই। কিন্তু আমি যদি চাঁদে চলে যাই, আর পৃথিবীর মধ্যে রয়েছে চেয়ার টেবিল, তাহলে কী রয়েছে? পৃথিবী যেহেতু ঘুরছে তাহলে চেয়ার টেবিলও ঘুরছে, তাহলে সেখানে কী রয়েছে? তাহলে গতিশীল রয়েছে। তার মানে কোনো বস্তু স্থির বা গতি কার উপর হয় নির্ভর করে? এটা সমস্ত একে অপরের উপর আপেক্ষিকতার উপর নির্ভর করে। কোনো বস্তুই স্থির নয় বা কোনো বস্তুই গতিশীল নয়। ওকে, সবই একে অপরের উপরে আপেক্ষিক ব্যাপার। ওকে, তো গতি এবারে আসলে গতিকে আমরা দুভাগে ভাগ করছি। একটা রয়েছে চলন গতি আর একটা রয়েছে ঘূর্ণন গতি। ওকে, বা আবর্তন গতি যেটাকে বলছি। চলন গতি কাকে বলে? চলন গতি হচ্ছে, ধরুন দুটো বিন্দু রয়েছে, দুটো বিন্দুর মধ্যে চলন গতিটা কি? যেমন দুটো বিন্দুর মধ্যে চলন গতি বলতে বোঝায় যে যদি কোনো এক মানে অবস্থার পরিবর্তন করে, মানে গতি বলতে কি কোনো একটা বস্তু যদি সে স্থান পরিবর্তন করে, তাহলে স্থান পরিবর্তন কী হবে? দুটি বিন্দুর মধ্যে যদি দূরত্বটা একে অপরের সঙ্গে প্যারালাল যদি হয়, বুঝতে পারছেন, একে বলা হয়ে থাকে চলন গতি। চলন গতি আবার দুরকম হয়ে থাকে, একটা সরল চলন গতি, একটা বক্র চলন গতি। সরল রৈখিক পথে যদি চলতে থাকে, সরল রৈখিক পথে যদি চলে তারপর সরল চলন গতি বলে, আর যদি বক্র পথে যদি চলতে থাকে তখন সেটাকে বক্র চলন গতি দেখা হচ্ছে, যেহেতু এটা বক্র পথে চলছে। কিন্তু প্রত্যেকটা বিন্দুর মধ্যে দূরত্ব প্যারালাল হতে হবে, প্রত্যেকটা বিন্দুর মধ্যে দূরত্ব এই প্যারালাল হচ্ছে, প্রত্যেকটা বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের প্যারালাল হচ্ছে। ওকে, তো এটা তাই আমরা বলছি বক্র চলন গতি। ওকে, সরলরৈখিক পথে চলছে আর দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি প্যারালাল হয়ে থাকে, প্যারালাল মানে সমান্তরাল যদি হয় তাহলে সরল চলন গতি, আর যদি বক্রপথে চলে বক্র চলন গতি হয়ে থাকে। ওকে, দেন আমরা পড়ব আবর্তন গতি। আবর্তন গতি আগে বলে কোনো একটা বস্তু যদি তার নিজের কোনো একটা বিন্দুর চারদিকে ঘুরতে থাকে, বা ধরুন একটা বস্তু রয়েছে, এই বস্তুটা কী করছে? এর সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে, এটা হতে পারে, বা এই বস্তুটা নিজের অক্ষের সাপেক্ষে ঘুরে বেড়াচ্ছে। ওকে, সেটাও হতে পারে। তো একেই বলা হয় আমরা আবর্তন গতি। আবর্তন গতি দু রকম হয়ে থাকে, একটা হচ্ছে বৃত্তীয় গতি আর আরেকটাকে বলছি আমরা ঘূর্ণন গতি। বৃত্তীয় গতি কোনটাকে বলছি? বৃত্তীয় গতির প্রথম কেসটা, যেমন ধরলাম যে এই একটি যে বস্তুটা যদি কোনো একটা বস্তুর সাপেক্ষে ঘুরে বেড়ায়, যেমন কি চাঁদ আমরা কী করে? পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায়। চন্দ্র কী করে? পৃথিবীর চারদিকে ঘুরে বেড়ায়। তো চাঁদের যে গতিটা রয়েছে সেটা রয়েছে বৃত্তীয় গতি। বা পৃথিবীর বার্ষিক গতি মধ্যে যেটা হচ্ছে আমাদের বছর নির্ভর করে, বার্ষিক গতি যেটা বছর তৈরি করে, তো সেই যে গতি সূর্যের চারদিকে যে ঘুরে বেড়ায়, তো সেই গতিটা আমার রয়েছে বৃত্তীয় গতি। ওকে, এরপর আমরা পড়ব কি? ঘূর্ণন গতি।
ঘূর্ণন গতিটা কি? ঘূর্ণন গতি হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে যখন ঘুরে বেড়ায়, নিজের অক্ষের সাপেক্ষে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে নিজের অক্ষের সাপেক্ষে যদি ঘুরে বেড়ায় তখন সেটাকে বলছে ঘূর্ণন গতি। যেমন কি ধরুন হচ্ছে পৃথিবীর ঘূর্ণন গতির ফলে আমরা কী হয়, দিন রাত্রি হয়, এটাকে বলি আর্নিক গতি, যেটাকে বলি বার্ষিক গতি, এটাকে বলি আমরা আর্নিক গতি। ওকে, নিজের অক্ষের সাপেক্ষে যদি ঘুরে বেড়ায় তখন সেটাকে বলছি আমরা ঘূর্ণন গতি। ওকে, এরপরে আমরা আসবো কি মিশ্র গতি। যদি কোনো গতির মধ্যে চলন ও ঘূর্ণন দুই একই সঙ্গে ঘটে তাহলে মিশ্র গতি বলি। যেমন করে ধরুন একটা সাইকেল যাচ্ছে, সাইকেলে যে চাকা রয়েছে, চাকা কী করে, চাকার মধ্যে চাকা নিজের অক্ষের সাপেক্ষেও ঘুরছে, ঘোরার সঙ্গে সঙ্গে সে রৈখিক পথ দূরত্ব অতিক্রম করছে, রৈখিক পথ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, মানে চলনও হচ্ছে ঘূর্ণনও হচ্ছে, তাই একে আমরা বলছি মিশ্র গতি। ওকে, তো গতি কমপ্লিট। তিনটে গতি সম্বন্ধে জানলাম। এক নম্বর কি পড়লাম, এক নম্বর হচ্ছে আবর্তন গতি, চলন গতি, আরটা হচ্ছে ঘূর্ণন গতি। ওকে, দুটো গতি সম্বন্ধে জানা হয়ে গেল। এরপরে আমরা পড়ব বিভিন্ন ধরনের যে গতির যে ধারণা পড়ার আগে, গতির বিভিন্ন ধরনের ফর্মুলা পড়ার আগে তো আমাদের বেসিক কিছু জিনিস, আমাদের টার্মসগুলো জানতে হবে। যেমন আমরা স্মরণ পড়তে হবে, বেগ পড়তে হবে, দ্রুতি, ত্বরণ, এগুলো পড়তে হবে। তো আমরা দূরত্ব কী, দূরত্ব হচ্ছে ধরুন স্মরণ আর দূরত্বের মধ্যে ফারাকটা আমি বলছি। ধরুন একটা পয়েন্ট এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ধরুন আমার বাড়ি এখানে আর আপনার বাড়ি এখানে। তো ধরুন এর বাড়ি এখানে, বি এর বাড়ি এখানে। আমি এখান থেকে এ থেকে বি এর বাড়ি যাব। তো এ থেকে বি এর বাড়ি যাওয়ার জন্য হয়তো রাস্তাটা রয়েছে, রাস্তাটা এরকমভাবে রয়েছে একটা, আর একটা স্ট্রেট রাস্তা রয়েছে। ওকে, এই যে স্ট্রেট রাস্তাটাকে বলছি না, এটাকেই বলছি আমরা স্মরণ। আর যখন এই বক্রপথে যাচ্ছি তখন এই রাস্তাটাকে আমরা বলছি দূরত্ব। ঠিক আছে, তখন আমরা কী বলছি দেখে দূরত্ব। তার কোনো একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে, কোনো একটা মানে ডেফিনেশন কি, কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তাকে এই বস্তুরই স্মরণ বলে। তার মানে কি বলছে, নির্দিষ্ট দিকে যদি স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা বলছি স্মরণ। তার মানে কি স্মরণের এককটা তাহলে কি হবে, স্মরণের এককটা হচ্ছে আপনার মিটার, এসআই একক মিটার, আর সিজিএস একক সেন্টিমিটার। ওকে, এসআই একক মিটার আর সিজিএস একক সেন্টিমিটার। ওকে, আর এটা একটা ভেক্টর রাশি, কেন এর মানও রয়েছে আর দিক রয়েছে। দিকটা কোন দিকে, এ টু বি এর দিকে দিক রয়েছে, সেই জন্য এটা একটা ভেক্টর রাশি। বাট দূরত্ব কি রয়েছে, দূরত্ব এক প্রকারের স্কেলার রাশি। দূরত্ব কী রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। কেন, দূরত্বের নির্দিষ্ট কোনো দিক নেই, এর মান রয়েছে, এরও একক মিটার, দূরত্বের একক মিটার, আর সিজিএস একক রয়েছে সেন্টিমিটার। ওকে, এরপর আমরা পড়ব হচ্ছে দ্রুতি। দ্রুতিটা কি, এরপর আমরা পড়ব দ্রুতি। দ্রুতিটা কী জিনিস, দ্রুতি হচ্ছে একক সময়ে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করে, তার মানে কি দূরত্ব বাই সময়। দ্রুতি হচ্ছে আপনার দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। একক কি, এর একক আপনার দ্রুতির একক কি, দ্রুতির একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড যদি এসআই একক হয়, আর সিজিএস একক হয় সেন্টিমিটার পার সেকেন্ড। সমদ্রুতি আঁকা বলে একক সময়ের ব্যবধানে, একক সময়ের ব্যবধানে, এই কথাটা উল্লেখ করতে হবে, একক সময়ের ব্যবধানে, একক সময়ের ব্যবধানে একক দূরত্ব অতিক্রম করলে, একক দূরত্ব অতিক্রম করলে তখন তাকে বলে সমদ্রুতি। যদি একক সময়ের ব্যবধানে যদি দূরত্ব অতিক্রম যদি একক না হয়, যদি চেঞ্জ হয়ে থাকে, দ্যাট ইজ কল অসমদ্রুতি বলা হয়ে থাকে। আরেকটা রয়েছে গড় দ্রুতি। গড় দ্রুতিটা কি, গড় দ্রুতিটা হচ্ছে টোটাল দূরত্ব, এটাকে এস দিয়ে ডিনোট করি আমরা, টাইম দিয়ে, টোটাল দূরত্ব বাই টোটাল সময়। ওকে, সিম্পল। তো সেরকম বেগও রয়েছে, এটা কী রাশি, একটা স্কেলার রাশি। কেন, এটা হচ্ছে যে দূরত্ব বাই সময়, দূরত্ব এক করে স্কেলার রাশি, তো দূরত্ব বাই সময়। এর কোনো মান রয়েছে, দিক বা অভিমুখ কিছু নেই, বা দিকের উপর নির্ভর করে না। ওকে, এরপর রয়েছে বেগ। বেগটা কি, বেগটা হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনকে অবস্থার পরিবর্তনের হারকে বলা হয় বেগ। তার মানে কি স্মরণ বাই সময়, সময়ের সাপেক্ষে স্মরণের বা বস্তু নির্দিষ্ট দিকে উল্লেখ করতে হবে, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তনের হারকেই বলা হয়ে থাকে বেগ। ওকে,
অবস্থার পরিবর্তন মানেই তো আপনার স্মরণ হয়ে গেল, স্মরণ বাই সময়। একই রকমভাবে বেগ কাকে বলে, বেগেরও একক কী রয়েছে আমার মিটার পার সেকেন্ড, আর এসআই হতে সেন্টিমিটার পার সেকেন্ড। আর যদি মাত্রা যদি করা হয় থাকে, মাত্রা মিটার মানে এল আর t-1, lt-1। ওকে, সমবেগ মানে একই সময়ের ব্যবধানে যদি সমান দূরত্ব সমান স্মরণ অতিক্রম করে, তার মানে কি একক সময়ের ব্যবধানে একক স্মরণ অতিক্রম করলে তাকে বলে সমবেগ, আর যদি একক স্মরণ অতিক্রম না করে তাকে অসমবেগ বলে। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, একটা রয়েছে একক এবং গড়বেগ রয়েছে। গড়বেগ সমান কি মোট স্মরণ বাই মোট সময়, বাই টোটাল স্মরণ বাই টোটাল সময়। ওকে, এরপরে রয়েছে আপনার কোশ্চেন, সমদ্যুতিশীল সম্পন্ন কোনো একটা বস্তু সমবেগ সম্পন্ন কি হতে পারে? এটা কোশ্চেন না। দ্যুতিশীল সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন সবসময় হয় না। এর কারণ কি, কোনো একটা বস্তু যখন একটা বৃত্তাকার চারদিকে ঘুরে বেড়ায়, তার মানে কি বৃত্তাকার পথে ঘুরে বেড়াচ্ছে, তার কি এর সমদ্যুতিশীল সম্পন্ন, তার মানে কি এর সমান দূরত্ব অতিক্রম করছে, কিন্তু সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে, তাই সমদ্যুতিশীল সম্পন্ন অবশ্যই হবে। কিন্তু যখনই একটা বৃত্তাকার পথ বরাবর অতিক্রম করবে, তাহলে কি হচ্ছে, তার ডাইরেকশন অনবরত চেঞ্জ হচ্ছে, দেখুন ডাইরেকশানটা কেমন চেঞ্জ হচ্ছে, একবার নর্থ একবার সাউথ, একবার নর্থ একবার সাউথ করে, একবার ইস্ট একবার ওয়েস্ট না সাউথ চেঞ্জ হচ্ছে। তার মানে কি বেগ চেঞ্জ হওয়া মানে কি তাহলে আমরা তার ডাইরেকশান চেঞ্জ হচ্ছে, কখনোই তার বেগ সমান হতে পারবে না। তার মানে সমদ্যুতিশীল সম্পন্ন কোনো একটা বস্তু সমবেগ সম্পন্ন হয় না। ওকে, কোনো আরেকটা মেন পয়েন্ট, কোনো একটা বস্তু যদি রেভলিউট করে মানে ঘুরতে থাকে, তাহলে তার রৈখিক যে বেগ হয় মানে ভি, এটা কখনোই কনস্ট্যান্ট হয় না, মানে সেম মানে ধ্রুবক হয় না, বাট ওর ওমেগা সবসময় কনস্ট্যান্ট হয়। ওমেগা ফর কৌণিক বেগ প্রথম থেকে শেষ পর্যন্ত তার কৌণিক বেগ সেম হয়। ওকে, আর ভি ইকুয়ালস টু সবসময় ওমেগা ইন্টু আর হয়ে থাকে, ওমেগা ফর কৌণিক বেগ, আর ফর ডিস্টেন্স, কোনো একটা বিন্দুর সাপেক্ষে যদি ঘুরতে থাকে এটা আর, ভি ইকুয়ালস টু এখানে ভি ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, এটা হচ্ছে ওমেগা ইন্টু আর হয়ে থাকে। এরপর হচ্ছে ত্বরণ, আর একটা রয়েছে মন্দন। ত্বরণ কি বলেছে, বেগ পরিবর্তনের হারকে বলা হয়ে থাকে ত্বরণ। তার মানে বেগ পরিবর্তনের হার পরিবর্তন দুরকম হয়ে থাকে, ত্বরণ বা মন্দন দুটোই বলতে পারি। মানে বেগ পরিবর্তনের যে হার হয়ে থাকে আমরা ত্বরণও বলতে পারি আর মন্দনও বলতে পারি। বাট ত্বরণটা কি, ত্বরণটা হচ্ছে অ্যাক্সিলারেশন, মানে ইংলিশে আমরা যেটাকে বলি অ্যাক্সিলারেশন। তার মানে কি বেগ বৃদ্ধির হারকে, তার মানে কি এটা উল্লেখ করে যদি ত্বরণের সংজ্ঞা দেওয়া থাকে, তখন বেগ বৃদ্ধির হারকে বলা হয় থাকে ত্বরণ, মানে বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। তার মানে কি বললাম, V2 মানে সাপোজ ধরলাম মানে একটা সময়ে t1 সময়ে একটা বেগ ছিল, প্রথমে ইনিশিয়াল বেগ ইউ ছিল, তো হঠাৎ করে t2 সময়ে তার বেগ হয়ে গেল ভি, তাহলে বেগ পরিবর্তনের হার কত, ভি মাইনাস ইউ বাই নির্দিষ্ট টাইমে টি সেন্ড করে জিরো, মানে স্টার্টিং টাইমে ইউ ছিল আর ফাইনাল টাইমে ভি হলো, ভি মাইনাস ইউ বাই টি, এটা রয়েছে অ্যাক্সিলারেশন। আর বেগ হ্রাসের হারকে বলা হয় থাকে মন্দন। বেগ হ্রাস যখন যদি হলো, প্রথমে ইনিশিয়াল বেগ ইউ প্রাথমিক বেগে ছিল, হঠাৎ করে তারপর ব্রেক কষলাম, ব্রেক কষার সঙ্গে সঙ্গে তার বেগটা ডিক্রিজ হয়ে গেল, ব্রেকটা ডিক্রিজ হয়ে গিয়ে তার ডিক্রিজ হয়ে গেল ভি, তাহলে ইউটা ম্যাক্সিমাম ভিটা মিনিমাম, তাহলে ইউ মাইনাস ভি বাই টি, এটাকেই বলছে হ্রাস। বা আমরা বলতে পারি মাইনাস ভি মাইনাস ইউ বাই টি, মানে আমরা মন্দনকে বলা হয় থাকে নেগেটিভ ত্বরণ, নেগেটিভ অ্যাক্সিলারেশনস বলা হয় থাকে। সমত্বরণ সমমন্দন তো বুঝেই গেছে, সমত্বরণ মানে কি সমান সময়ের ব্যবধানে সমান বেগ পরিবর্তনের হারকে বলা হয় থাকে সমত্বরণ, আর সমমন্দন সমান সময়ের ব্যবধানে সমান বেগ হ্রাসের হারকেই বলা হয়ে থাকে আপনার সমমন্দন হয়ে থাকে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা প্রুভ করব, আজকে এই পার্টটাই রইল, আর নেক্সট ক্লাসে আমরা এখানে প্রুভ করব ভি সমান ইউ প্লাস এফ টি, এস সমান ইউটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs, এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ওকে, এগুলো আমরা প্রুভ করব। ওকে, থ্যাংক ইউ।